তারপরে তারা ডাক্তার আনে। তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম, এই নির্যাতন পর তারা ডাক্তার আনে। ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া খেতে চায় এদের ভিডিও রাখুন। ইন্টারিম গভর্নমেন্ট হইলে বিচারের মুখোমুখি তাদের হতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, অনেকের চোখ দিয়ে পানিও বের হয়ে আসতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, ভিপি নুরুল হক নূরকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তাকে আটক করা হয়েছিল। আপনারা অনেকেই জানেন তিনি এই শেখ হাসিনার অত্যাচারের, এই ফ্যাসিবাদী সরকারের তিনি এমন বর্ণনা দিলেন, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তিনি মানুষের উপর এত জুলুম নির্যাতন করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, শেখ হাসিনার খুবই পরিচিত একটা আয়নাঘর নামে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, যেখানে কোনো রকম আদালত কিংবা আইনের কথা, আইনকে অমান্য করে তিনি নিজের ভাবেই তার যে কথা মানতো না তাকে সেখানে গুম করে রাখতো। 17-18 বছর ধরে তাকে অনেককে গুম করে রাখা হয়েছিল, যার কোনো খোঁজ নেই। তার পরিবারকেও কোনো খোঁজ দেওয়া হয়নি, তাদেরকে কোনো জেলেও রাখা হয়নি, তাদেরকে একটা গুম ঘরে রাখা হয়েছিল। যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, শেখ হাসিনা দেশ এই 18 বছরে কি করেছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তারা কি কি জনগণকে শাস্তি দিয়েছে। যাই হোক এই বিষয়ে বিস্তারিত ভিডিও ক্লিপ রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই। আমাকে 18ই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে 3টা কি 3:30টার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল, আমার কাপড়টা ভিজা। আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে যাই। চিলে যেমন শিকার করে ঠিক অমনিভাবে গেঞ্জি এখানে আমাকে একেবারে চ্যাংদোলা করে আমাকে টেনে হেসে নিচে নামালো। আমার বাচ্চা প্রস্রাব করা কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল, আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই। কিন্তু গাড়িতে উঠেই এই জম টুপি বলে যেটা, কালো টুপি পরাইলো, হাই সাউন্ডে মিউজিক গাড়িতে, অর্থাৎ যেন আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই। তারপরে রাতেই নিয়ে গেল, নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে। এক পর্যায়ে আমার শরীরে কাঁপুনি চলে আসে, আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায়। তারপরে তারা ডাক্তার আনে। তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম, এই নির্যাতনের পরে তার ডাক্তার আনে। ডাক্তার চোখ বাঁধা আমাকে ইনজেকশন দেয়। আমি ইনজেকশন দেয় কিসের ইনজেকশন, এটা কি ভালো না মন্দ, না এর সাথে কোনো জীবাণু ঢুকাই দিচ্ছে আমি তো জানি না। আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করেছিলাম, সে খাপ করে আমার হাত ধরে ফেলছে। ওনারে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম, উনি বলে আমাকে মাঝে মাঝেই এরকম আনে। তারপরে রাতে ঘুমেই পড়ি, সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই। একটা ছোট্ট মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওই রকমের একটা রুমের মধ্যে বাথরুম, লাইট নেই, খাবার দিছে মোমবাতি জ্বালাইয়া, দিনের খাবার না রাতের খাবার আমি জানি না। তারপর আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেল, সেখানেও মারধর করা হলো। কারণ হচ্ছে আমি নাহিদ এবং সার্জিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই 8 দফা দেওয়া যায়। তখন বলছিল যে ভাই আপনি একটু লিখে পাঠান। আমি মেসেজ করে পাঠাইছি। এইটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন 8 দফার মধ্যে ওবায়দুল কাদেরের পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা বললাম। এবং নাহিদ সার্জিসদের সাথে আসিফ সহ আসলে ছাত্র নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার দিনই আমাদের ভাই একটু দয়া করে থামেন। এটা কি ঢুকানো জরুরি ভাই? এটা কি ঢুকানো জরুরি? চুপ থাকেন একটু, বাইরে রাখেন। তো আমি ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, শুক্রবারও করা হচ্ছে, কাজে এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নেই, জাতিরও মুক্তি নেই। কাজেই নির্বিচারে শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদত্যাগই এখন গণদাবি। এটা তো ওভার ফোনে আলোচনা করতেছিলাম, যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ, এই কনভারসেশনগুলো তাদের ছিল। এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিল। আমাকে
চোখ খুলে দিয়ে নাহিদকে দেখছে যে এই কিন্তু নাহিদ, দুইটারই ক্রসে দিয়ে দেবো। নাহিদের হয়তো আমাকে দেখাইছে চোখ বেঁধে, ওকে ও বুঝতে পারেনি, আমি বুঝতে পারিনি, কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে এরকমভাবে, যে কত শত শত মানুষ ক্রস ফারে দিয়ে দিচ্ছে, তোকে মতো দু একটা দিলে কী হবে, তাদের আচরণটা এরকম ছিল। তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে সারাদিন, শনিবার দিন পুরো ডে, রবিবার দিন আমাকে 11টার দিকে কিন্তু ডিবি কার্যালয়ে দেওয়া হয়। তখন আমি খুঁড়িয়ে পুলিশের পায়ে ভর দিয়ে ডিবি কার্যালয়ে আসি। ডিবি কার্যালয়ে ওখানে অ্যাডমিন ছিল শাহিন শাহ। কতটা পাষণ্ড! মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে, মায়েরা নাকি মেয়েদের বলছে বাবা তোমরা একটু একজন একজন করে আসো, ছোট্ট মেয়ে আমার, আমাকে একবার দুপুরে ঝুলাইলো, মারলো। কেন মারছিলেন? তাদের কিন্তু বেশিরভাগ, তুই কেন গালিগালাজ করিস, আওয়ামী লীগের আমলে বিপি হইছস, আপনারা এই খবরটুকু পৌঁছে দেবেন। এই যে ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া খেতে চায় এদের ভিডিও রাখুন। ইন্টারিম গভর্নমেন্ট হইলে বিচারের মুখোমুখি তাদের হতে হবে। ভাবছে যে কি সরকার এরা গঠন করে বলাইছে, যারা লুটপাট করছে, এমপি হয়ে গেছে, মাস্তান হয়ে গেছে, গুন্ডা হয়ে গেছে, এখনই মার্কেট দখল, আরেকজনের ফ্ল্যাট দখল, আরেকজনের টেলিভিশন চ্যানেল দখল, আরেক সাংবাদিককে মাইরা হাউস থেকে বের করে দেওয়া, এই নৈরাজ্য আমরা চাই না। আমরা একটা শান্তি সম্প্রীতির বাংলাদেশ চাই, একটা সহনশীল সমাজ চাই, একটা গণতান্ত্রিক মূল্যবোধের সমাজ চাই। মারামারি, হানাহানি, প্রতিশোধ, প্রতিহিংসা এই দেশে গত 53 বছরে চলেছে। এই অ্যানালগ রাজনীতি, ওল্ড জেনারেশন করাপ্টেড পলিটিক্স, ডার্টি পলিটিক্সকে তরুণ সমাজ ধুয়ে মুছে তারা পরিষ্কার করে নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। যেই কারণেই তরুণরা আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথে, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছে। রাষ্ট্র সংস্কার করেই তরুণরা, যারা শিক্ষার্থী তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবে, যারা রাজনীতি করছে তারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। এই দেশে সাগর রুনি সহ যেই সাংবাদিকদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচারও আমরা দাবি জানাই এবং আমরা তার জন্য সোচ্চার থাকব। যেসব সাংবাদিকরা 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। এই সরকারের গত 17 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকের, আমরা জানি দেশে থাকতে পারে, সম্পদ কেড়ে নিয়েছে, তাদেরও আমরা পাশে থাকব। এবং আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, এই ফ্রিডমের জন্য, আপনাদের পেশার জন্য আপনাদেরকে লড়াই করতে হবে, আমরা পাশে থাকব। এবং আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সেই লড়াইয়ে নাগরিক হিসেবে আপনারা পাশে থাকবেন। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যারা আমার মুক্তির জন্য কথা বলেছেন, আমার জন্য প্রতিবাদ করেছেন, দোয়া করেছেন। এই যে ভালোবাসা, এইটার জন্যই আসলে আমাদের রাজনীতিটা করা। সো এই ভালোবাসাই আমরা মানুষের কাছে চাই এবং আমরা এই সম্প্রীতি, আগামী শুক্রবার এই সম্প্রীতি সমাবেশ করার মধ্যে দিয়ে আমরা জেলায় জেলায়ও জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য জেলায় জেলায় আমরা সফর করব। আমরা আমাদের নেতাকর্মী সহ সব দলের নেতাকর্মীদেরকে আবারও শান্ত থাকার অনুরোধ জানাই। বিশেষ করে একটা কথা বিশেষভাবে উল্লেখ করা দরকার, হামলা হয়েছে মাশরাফির বাড়িতে, সেটা অনাকাঙ্ক্ষিত, আমরা নিন্দা জানাই, কিন্তু প্রচার করা হচ্ছে যে সংখ্যালঘু লিটন দাস। তাহলে এই যে ভারতীয় গণমাধ্যম যে বাংলাদেশ বিষয়ে যে নেগেটিভ প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের যে বিজেপির যে সভাপতি, তিনি বলেছিলেন যে 1 কোটি হিন্দু শরণার্থীকে নাকি বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেবে। কোন কুলাঙ্গার এই দেশের একজন সংখ্যালঘুকে ভারতে পাঠাবে? কে তাদের উপরে হামলা করবে সেটা আমরা দেখবো। তা আমার দেশের ভাই, আমাদের বন্ধু, আমাদের স্বজন। বরঞ্চ আমরা যেটা তথ্য পাচ্ছি, এখানে আওয়ামী লীগাররা, দেশের যাই চেলা চামুন্ডা লেসপেন্সাররা আছে, তারা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ষড়যন্ত্রে বিভিন্ন জায়গায় এই সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে এবং এই ঘটনাকে বিশ্ব মিডিয়ায় প্রচার করার জন্য যে এই যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, উগ্রবাদীরা রাষ্ট্র ক্ষমতা দখল করছে, সেখানে সংখ্যালঘুরা নিরাপদ দেয়। কিন্তু আমি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব, যেই যে এলাকায় সংখ্যালঘুরা আছে আপনারা তাদের সহ একটা কমিটি করে তাদের ঘর বাড়ি সম্পদ আপনারা পাহারা দেবেন। এবং আমরা প্রত্যেকটি সংখ্যালঘু ভাই বোনকে বলবো, অন্তত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রয়োজনে রাত জেগে আপনাদের বাসা পাহারা দেবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শেখ হাসিনা শাসনামলে তিনি এই 18 বছরে
কি নির্যাতন করেছে, কি তার নিয়ম বানিয়েছে। দেখেন, মানুষকে 18 বছর, 15 বছর, 16 বছর ধরে একেবারে গুম করে রাখা হয়েছে। তার পরিবারও কোনো খোঁজ পায়নি তাদেরকে কোথায় রাখা হয়েছে, কোন আদালতে তোলা হয়, কোন জেলে রাখা হয়, কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু অবশেষে খোঁজ পাওয়া গেল এই শেখ হাসিনার একটা আয়নাঘর নামক ঘর ছিল, সেখানে এদেরকে গুম করে রাখা হতো, খুব নির্যাতন করা হতো খুব। যাই হোক, শেখ হাসিনার শাসন আমলে আপনারা অনেকেই অনেক কিছু দেখতে পেরেছেন। এই সম্পর্কে ভিপি নুরুল হক নুরও কিছু বক্তব্য দিলে, এ সম্পর্কে আপনাদের মতামত কোনো থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।